It's got hold of it. That was on the cards and it's gone for the first 6. এবার টি-20তে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে লড়ছে মাশরাফি বাহিনী। জিম্বাবুয়েকে 136 রানের টার্গেট। ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ের মুখে সফরকারীরা। টানা 5-0-তে জয়ী হয়ে আবারও উৎসবে মাতার অপেক্ষায় টাইগার ভক্তরা। আমরা আজকে প্রত্যাশা করতেই পারি জিম্বাবুয়ের মতো দলকে আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো। আমাদের ব্যাটসম্যানদের একটু অ্যাক্টিভ হওয়া দরকার। তবু আজকেও ইনশাআল্লাহ আমরা জিতবো এবং 5-0 ব্যবধানে আমরা আমাদের জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ইশরাত জাহান। প্যারিসে 3 দলে বিভক্ত হয়ে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এক ফরাসি হামলাকারী চিহ্নিত। নিন্দা জানিয়ে দেশে দেশে নানা কর্মসূচি। উদ্বিগ্ন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায়ে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় 2 দিনব্যাপী উন্নয়ন ফোরামের সভা উদ্বোধন। সুষ্ঠু এবং ন্যায় বিচারের স্বার্থে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, মন্তব্য আইন বিশেষজ্ঞদের। বললেন পুলিশের বক্তব্য সঠিক নয়। গাড়ি পার্কিং এর জায়গা দখল করায় রাজধানীর উত্তরায় রাজুকের উচ্ছেদ অভিযান। ব্যবস্থা নেওয়া হবে সরকারি সংস্থার অধীনে থাকা অবৈধ স্থাপনার বিরুদ্ধেও। এবং 21 দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন আশুলিয়ায় এসিডে দগ্ধ গার্মেন্টস শ্রমিক মাজেদা খাতুন। মৃত্যুর আগে জবানবন্দি দিলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে ঘাতক স্বামী। বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। একটা জয়ের আশায় তীর্থের কাকের মতো চেয়ে আছে জিম্বাবুয়ে। তবে ক্রিকেট বিধাতা হয়তো তাদের পক্ষেই আছেন। বাংলাদেশ সফরে জয়টা দূরের বাতিঘর হয়ে ওঠা স্বপ্নের মতো উঁকি দিচ্ছে জিম্বাবুইয়ানদের দিকে। কারণ আগে ব্যাট করতে নামা স্বাগতিক ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরে তারা, যে কারণে মাঝারি মানের 136 রানের টার্গেটে ব্যাট করছে অতিথিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অতিথিদের সংগ্রহ 2 উইকেটে 11 রান। মিরপুরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় স্বাগতিকরা। লিটন দাসের জায়গায় দীর্ঘ 4 বছর পর টি-20 একাদশে সুযোগ পাওয়া ইমরুল ও তামিম মিলে চড়াও হয়ে খেলতে থাকেন প্রতিপক্ষের বোলারদের ওপর। কিন্তু হঠাৎই ছন্দপতন টাইগারদের ব্যাটিং লাইন আপে। দলীয় 34 আর ব্যক্তিগত 21 রানে আউট হন তামিম ইকবাল। তার কিছুক্ষণ পরই আউট হন ইমরুল কায়েস, তিনি করেন 10 রান। এরপর ভালোই খেলতে থাকা মুশফিকও আউট হন ব্যক্তিগত 9 রান করে। দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন সাব্বির, কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারেননি তিনি, আউট হন 17 করে। এছাড়াও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি নাসির ও মাহমুদুল্লাহ। তবে শেষ পর্যন্ত এনামুল বিজয়ের 47 রানের উপর ভর করে 9 উইকেটে 135 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগারদের পেস আগুনে দগ্ধ হয় জিম্বাবুয়ে। সেকান্দার রাজাকে আউট করার পর শন উইলিয়ামসের উইকেট উপড়ে ফেলেন খেপাটে টাইগার পেসার আলামিন হোসেন। Williams takes another catch. Oh, once again headed for the boundary. It's going to be touch and go. 8 of just 3. Oh, that's a cracking shot. Oh! দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, ধন্যবাদ। আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে আসলে বাংলাদেশ কিন্তু শুরুটা ভালোই হয়েছে, যদিও বাংলাদেশ প্রথমে আগে ব্যাট করে কিন্তু স্কোর বোর্ডে বড় তেমন স্কোর দাঁড়া করাতে পারেনি। কিন্তু তারপরও যদি বলি যে বাংলাদেশের বোলিং, আমি একটু আগেই জানিয়েছিলাম যে বাংলাদেশের বোলিং কিন্তু সবচেয়ে শক্তির জায়গা কিন্তু বোলিং, এবং সেটি কিন্তু হয়েছে। আমরা মাঠে দেখেছি যে আলামিন কিন্তু শুরুর দিকে এক ওভারে ব্যাক টু ব্যাক 2 বলে 2টি উইকেট নিয়েছে এবং হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিল। এবং এই 2টো উইকেট তুলে নেওয়ার ফলে কিন্তু মোমেন্টাম যেটা বলে ম্যাচে, সেটা কিন্তু এখন অনেকটাই বাংলাদেশের দিকেই আছে বলা যায়। কারণ পাওয়ার প্লে আপনি জানেন যে প্রথম 6টা ওভার যে পাওয়ার প্লে আছে, এবং এই 6 ওভারে কিন্তু আসলে ব্যাটসম্যানরা চাইবে যে রানটা একটু বাড়িয়ে নিতে, কারণ যেহেতু তাদের টার্গেট খুব একটা বেশি না। তারপরও কিন্তু তারা কিন্তু বলা যায় যে বাংলাদেশ কিন্তু এই মোমেন্টামটা তাদের দিকে নিয়ে নিয়েছে। 2টো উইকেট তুলে নিয়ে সিকান্দার রাজা, যিনি কিন্তু আসলে খুবই অভিজ্ঞ একজন ব্যাটসম্যান এবং অনেক ভালো ভালো নক খেলেছেন জিম্বাবুয়ের হয়ে। তবে তার আগে আরেকটু জানিয়ে রাখতেছি যে এর আগে বাংলাদেশ কিন্তু বলা যায় যে দর্শকদের অনেকটা হতাশ করেছিলেন যে আগের ম্যাচগুলো যেভাবে খেলে আসছিলেন, আজকে কিন্তু বাংলাদেশ সবাই ভেবেছিল বাংলাদেশ আজকে ভালো কোনো স্কোর করবে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু সবাই বেশ রানের মধ্যেই ছিলেন। আপনি জানেন
ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন ইমরুল কায়েস, তাকে আজকে প্রথমবার মতো তিনি টি-20 দলের সুযোগ পেয়েছিলেন। দীর্ঘদিন পর কিন্তু আসলে তিনি টি-20 খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে মুশফিকুর রহিম যিনি কিনা ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, তিনিও কিন্তু আসলে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। এবং এছাড়াও সাব্বির রহমান, নাসির হোসেন, তারও কিন্তু বলা যায় যে এক প্রকার ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। তবে একমাত্র এনামূলক বিজয় যিনি বিশ্বকাপের পরে প্রথম বাংলাদেশ দলের সুযোগ পেয়েছেন, প্রায় 10 মাস পর কিন্তু বাংলাদেশ জার্সি গায়ে কিন্তু উনি আসলে আজকে বড় কাজটা করে দিয়েছেন। তবে আরেকটি বিষয় জানাবো আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাইবো, যেটি হচ্ছে যে কিছু পরিসংখ্যানের বিষয়, যে আসলে বাংলাদেশের পরিসংখ্যান অনেক কথা বলে অনেক সময়, এবং আজকের এই ম্যাচেও কিন্তু অনেক পরিসংখ্যান আছে যেগুলো বাংলাদেশের পক্ষে আছে কিছু, এবং কিছু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। যেমন বাংলাদেশের যে 13টি জয় আছে টি-20তে এখন পর্যন্ত, তার 4টিতে কিন্তু মাত্র বাংলাদেশ আগে ব্যাট করে জিতেছে, এবং বাকি 9টি ম্যাচে যে জিতেছে সেগুলোতে পরে ব্যাট করে। তার মানে আমরা বলতে পারি যে বাংলাদেশ রান চেস করতে টি-20তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া জিম্বাবুয়ে কিন্তু তেমন বেশি রান চেস করে খুব বেশি ম্যাচ জিতেনি, তাদের সর্বোচ্চ রান চেস করে জয়ের যে রেকর্ড, সেই স্কোরটি হচ্ছে 140, যেটি ছিল দুর্বল আপনি জানেন আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের বিপক্ষে। এছাড়া বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের কিন্তু এই স্কোরটি যেটি আজকে তারা করছে 135 রান, এটা কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর। আসলে কিন্তু বাংলাদেশ আজকে দেখেছে যে জিম্বাবুয়ের বোলাররা বাংলাদেশের বিপক্ষে খুবই ভালো বল করেছিল, এবং বাংলাদেশকে যদি এখন জয় পেতে হয়, এবং দর্শকরা বাইরে অনেকে আছেন এবং তাদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু আসলে যাচ্ছে যে 5-0 করতে, এবং বাংলাদেশ 3টি ওয়ানডে জিতেছে এবং 2টি টি-20ও জিতে বাংলাদেশ আসলে টি-20 হোয়াইট ওয়াশ পাবে। এবং বাংলাদেশ কিন্তু এই প্রথম, যদি আজকে বাংলাদেশ জয় পায় তাহলে কিন্তু বাংলাদেশের প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে 2 ম্যাচ বা তার বেশি ম্যাচে টেস্ট টি-20 সিরিজে জয় পাবে। তো আশা করছি দর্শকরা যেমন আশা করছে তেমনি আমরা আশা করছি যে যেহেতু মুস্তাফিজ মাশরাফিরা আছেন, সে তেমনই কিছু দেখবো আমরা। পারমিতা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। সাজিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 আজকের ম্যাচের সর্বশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী সাজিদ। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত এক ফরাসি নাগরিকের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। ওমর ইসমাইল মোস্তফা নামের ওই ফরাসি নাগরিকের বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে শনিবার ফ্রান্সের প্রধান আইন কর্মকর্তা ফ্রাঁসোয়া মোলিন্স জানান, হামলাকারীরা 3টি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে হামলা চালায়। ফ্রান্সে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এ অবস্থায় দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা। প্যারিসের বাতাকলান কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা থেকে জীবন বাঁচাতে জানালা দিয়ে এভাবেই পালানোর চেষ্টা করেন কেউ কেউ। হামলার পর শুরু হওয়া ব্যাপক তদন্তে এরই মধ্যে বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কনসার্ট হলের ভেতরেই যে 3 হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়, তাদের মধ্যে প্রথম হামলাকারী ফরাসি নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। প্যারিস থেকে 15 মাইল দক্ষিণে ওমর ইসমাইল মোস্তফাই নামের ওই ফরাসি নাগরিকের বাড়িতে তল্লাশি চালানো ছাড়াও তার বাবা ও এক ভাই সহ পরিবারের 6 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ফ্রান্সের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, 3টি দলে বিভক্ত হয়ে হামলা চালানো হয়। রোববার 8 জন হামলাকারী নিহতের কথা বলা হলেও শনিবার 7 জন হামলাকারীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। এদের একজনের মৃতদেহের কাছে একটি সিরীয় পাসপোর্ট পাওয়ার কথাও জানানো হয়। আমরা শুধু সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টাই করছি না, আমরা এই হামলার মদদ দেয় কারা বা হামলার জন্য অর্থায়ন আসে কিভাবে তা জানতেও তদন্ত করছি। প্যারিসে হামলার পরপরই বেলজিয়ামেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্যারিস হামলায় জড়িত সন্দেহে দেশটির ফরাসি সীমান্তের কাছাকাছি এলাকা থেকে 3 ব্যক্তিকে আটক করা হয়েছে। এরই মধ্যে আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ায় ফরাসি অভিযানের প্রতিশোধ নিতে প্যারিসে হামলা চালানো হয়েছে বলে দাবি করে বিবৃতি দিয়েছে। শিগগিরই দেশটিতে আরো হামলা চালানোর হুমকিও দেয় তারা। তবে সন্ত্রাসীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এ ধরনের হামলা লজ্জাজনক ও কাপুরুষোচিত আচরণ। আইএসের বিরুদ্ধে ফ্রান্স ক্ষমাহীন থাকবে। প্যারিসে সিরিজ হামলার পর শনিবার দেশের নিরাপত্তা ব্যবস্থা ও পরবর্তী করণীয় ঠিক করতে মন্ত্রিসভার কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন প্যারিস বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে প্যারিসে সিরিজ বোমা হামলার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাঙালিরা। তাদের ধারণা, ধর্মীয় পরিচয় বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড প্রবাসীদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে শান্তিপ্রিয় মানুষ হিসেবে নিজেদের ভাবমূর্তি রক্ষায় সবাইকে এক হয়ে ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ফ্রান্সে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিশ্ববাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরাও। শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, হাসান ফেরদৌস, মুজাহিদ আনসারি, কবি হাসান আল আব্দুল্লাহ, মানবাধিকার কর্মী কাজী ফৌজিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ধর্মের নামে সন্ত্রাসী হামলাকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী ধর্মান্ধতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। ধর্মের নামে সন্ত্রাসীদের কর্মকাণ্ড ভাগ্যান্বেষণে আসা প্রবাসীদের কর্মজীবনকে হুমকির মুখে ফেলবে বলেও শঙ্কা প্রবাসীদের। যদি প্যারিসের মতো জায়গাতে হতে পারে, সেইখানে হতে পারে, যে কোনো জায়গায় গেলে আগে চিন্তা করতে হবে আমরা সেফ কিনা। এই মুসলমান নামধারী কিছু বর্বরের অপকর্মের কারণে সকল মুসলমানের উপরে অপবাদ হয়, তাদের উপরে নানা ধরনের বিপদ নেমে আসতে পারে। যেহেতু বাংলাদেশের মানুষ এবং মুসলমান ধর্মের মানুষ, ইসলাম বিশ্বাসী মানুষ, সেই কারণে এই ধর্মের নাম ব্যবহারকারীদের কারণে এখানকার সাধারণ মানুষগুলো বিপদগ্রস্ত হতে পারে। আমরা প্রতিক্ষণ ভয়ে থাকি যে একটা বড় গ্যাদারিং এ যাচ্ছি বা কোথাও যাচ্ছি, সামথিং মেবি হতে পারে। চরমপন্থীদের ইসলামের শত্রু উল্লেখ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে প্যারিসের জনজীবনে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে আমরা স্কাইপে যোগাযোগ করেছিলাম প্রবাসী সাংবাদিক লুৎফর রহমান বাবুর সঙ্গে। তিনি জানিয়েছেন আমাদেরকে বিস্তারিত। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আজকের পরিস্থিতি হচ্ছে মোটামুটি স্বাভাবিক বলা চলে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে, যে মেট্রো ট্রেনগুলো চলাচল শুরু হয়েছে, বাস চলাচল শুরু হয়েছে এবং লোকজন বলা চলে অনেকটাই রাস্তায় বেরিয়েছে। যাদের কাজ ছিল তারা কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন। আমি কিছুক্ষণ আগে রাস্তায় ছিলাম এবং একই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, সন্ত্রাসী হামলা হয়েছে গতকাল রিপাবলিক যে স্থানে হামলা হয়েছিল, সেখানে ফরাসিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, মোমবাতি জ্বালিয়েছেন। অন্যান্য স্থানগুলোতে একই প্রক্রিয়ায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং অনেকে আমি কাঁদতে দেখেছি, আবেগে আপ্লুত হয়ে তাদের এই ঘটনায়। বলা চলে ফরাসি জাতি আসলে অত্যন্ত নম্র এবং ভদ্র একটি জাতি। পুরো এই ঘটনায় তারা একেবারে স্তম্ভিত এবং একেবারে বিস্মিত বলা চলে। আমি কিছু ফরাসির সাথে কথা বলেছিলাম, তারা পুরো ঘটনায় একেবারেই বিস্মিত। এমন একটি ঘটনা কখনোই তাদের কাছে প্রত্যাশিত ছিল না। যদিও শার্লি হেবদোর একটি ঘটনা আপনারা জানেন গেল বছর হয়েছিল, কিন্তু এই ঘটনা অনেকটাই কি বলা চলে সেই ঘটনা থেকে সম্পূর্ণরূপে আলাদা এই ঘটনাটি। আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো গতকাল থেকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি বিষয় যেটি বলছিলাম, যে একজন বাংলাদেশে মারা গিয়েছেন এ ধরনের একটি সংবাদ প্রচার করা হয়েছে। এখানে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হয়নি। আমরা সব জায়গায় খোঁজখবর নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে টেলিফোন নাম্বার চালু করা হয়েছে, হটলাইন। একই সাথে আরো 2জন প্রবাসী বাংলাদেশের নাম্বার দেওয়া হয়েছে। যদি কোনো বাংলাদেশি আহত কিংবা হতাহত হয়ে থাকেন তাহলে সেই নাম্বারগুলোতে যেন তারা যোগাযোগ করেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর বাতিল করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় এদেশের সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী। 2013 শেষের দিকে 2014 প্রথম দিকে এরা যেই তাণ্ডব চালিয়েছিল, এগুলোকে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতার সঙ্গে এগুলিকে প্রোটেক্ট করতে পেরেছে। আমরাও এই ব্যাপারে আমরা সজাগ রয়েছি, আমাদের দৃষ্টিও প্রসারিত রয়েছে, আমাদের ইন্টেলিজেন্সরাও কাজ করছে। আমরা মনে করি আমরা এই সমস্ত দাঙ্গাবাজ, এই সমস্ত জঙ্গিদেরকে আমরা প্রতিহত করতে পারবো, কারণ বাংলাদেশের মানুষ এই ধরনের দাঙ্গাবাজ, এই ধরনের জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয় না এবং এদেরকে মানে কোনো রকম সহযোগিতা করে না। এদিকে প্যারিসের উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্স সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনেস্কো সম্মেলনে যোগ দিতে 16 তারিখ 3 দিনের সফরে দেশটিতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সফরটি দুই দেশের সুবিধামতো সময়ে পুনর্নির্ধারণ করা হবে। তিনি জানিয়েছেন, ফ্রান্স সরকারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ইউনেস্কো সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রথাগত আর্থিক সহযোগিতার পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে
মনোযোগী হতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় আগামী দিনেও উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশের তালিকায় নাম লেখাতে চায় বাংলাদেশ, আর এজন্য বাড়াতে হবে মাথাপিছু আয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5 থেকে নিয়ে যেতে হবে 8-এ, কমাতে হবে দারিদ্র্য। এসব লক্ষ্যের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নতুন পঞ্চবার্ষিকী বাস্তবায়নে সরকারের কর্মকৌশল কি হবে, উন্নয়ন সহযোগীদের সামনে তা তুলে ধরতে ঢাকায় আয়োজন করা হয়েছে 2 দিনের এই সম্মেলন। উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারা এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। বিশ্বের বুকে একটি গতিশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করার মতো সব উপায় ও উপকরণ আমাদের রয়েছে। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রথাগত আর্থিক সহযোগিতার পাশাপাশি বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যাতে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি সহ সার্বিক বৈশ্বিক উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো বেশি আন্তরিক ও মনোযোগী হতে হবে। জলবায়ু পরিবর্তনকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে তা মোকাবেলায় উন্নত দেশগুলোর অর্থছাড় প্রক্রিয়াকে আরো সহজ করতে বলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক জলবায়ু অর্থায়ন প্রক্রিয়া বিদ্যমান শর্তসমূহ কঠিন ও জটিল। এ সংক্রান্ত তহবিলগুলিকে ঝুঁকিপূর্ণ দেশসমূহের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী কাজে লাগানোর ক্ষেত্রে বিদ্যমান বাধা ও অর্থছাড়ের ধীরগতি অপসারণ করতে হবে। বাংলাদেশের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন হবে 31,90,000 কোটি টাকা, যার মধ্যে 24,65,000 কোটি টাকা আসবে বেসরকারি খাত থেকে। সরকার বিনিয়োগ করবে 7,25,000 কোটি টাকা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় উৎসব মুখর পরিবেশে নবান্ন উদযাপন, নাচ গান ও পিঠাপুলির আয়োজনে মাতোয়ারা নগরবাসী। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সুষ্ঠু এবং ন্যায় বিচারের স্বার্থে মামলার যে কোনো পর্যায়ে আসামিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, নূর হোসেন পলাতক থাকাকালীন 7 খুন মামলার অভিযোগপত্র দেয়ায় তদন্ত কর্মকর্তা চাইলে এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আর সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মতে, মামলার এই পর্যায়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের সুযোগ নেই। পুলিশের এই ধরনের বক্তব্য সঠিক নয়। আফজাল হোসেনের রিপোর্ট। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, যাকে মামলার অভিযোগপত্রে খুনের মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নূর হোসেন ছাড়া এই মামলায় আটক 22 জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও দীর্ঘদিন ধরে ভারতে পলাতক থাকায় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ কারণে তার অনুপস্থিতিতে দেয়া হয় আলোচিত এই মামলার অভিযোগপত্র। তাকে ভারত থেকে ফিরিয়ে আনার পর দাবি উঠে রিমান্ডে নিয়ে খুনের নেপথ্যে কারা ছিল তা বের করার। যদিও মামলার এ পর্যায়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নেই বলে জানায় পুলিশ। তবে আইন বিশেষজ্ঞরা মনে করেন, ন্যায় বিচারের স্বার্থে মামলার যে কোনো পর্যায়ে আসামিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। এ বিষয়ে পুলিশের ব্যাখ্যা সঠিক নয় বলেও মনে করেন তারা। সুষ্ঠু বিচারের স্বার্থে তাকে রিমান্ড আদেশ দিতে পারে অন দ্য প্রেয়ার অফ দ্য প্রসিকিউশন। তার রিমান্ডের কোনো বাধা নেই, আইনি বিধান আছে। বিচার কাজ শুরু হলো বা সাক্ষী শুরু হলো, এটাকে অর্জন করেও পারে। যদি পুলিশ মনে করে যে আমরা তখন যে চাষে দিয়েছি তার মধ্যে 2-1টা জায়গায় একটু ফাঁক ফোকর আছে, তাইলে পুলিশের দায়িত্ব হলো আদালতের কাছে দরখাস্ত দেওয়া যে তখন তো সে পলাতক ছিল, তাকে আমরা পাই নাই, এখন যেহেতু সে আদালতে হাজির হয়েছে আমাদের তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার। চাঞ্চল্যকর এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা উচিত বলেও মনে করেন তারা। সরকারের উচিত হবে এইটা
দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য অনন্ত বিলম্বে পাঠানো দরকার। স্পর্শকাতর মামলাগুলা তাড়াতাড়ি করা উচিত, তাহলে বিচার বিভাগের উপর বিচারের উপর মানুষের একটা আস্থা বাড়বে। তাদের মতে মামলার শেষ পর্যায়ে আদালতের নির্দেশে আসামিকে জিজ্ঞাসাবাদ এবং পুনরায় অভিযোগপত্র দেওয়ার দেশ বিদেশে অনেক নজির রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জের 7 খুন সহ বিভিন্ন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্দিষ্ট এই 7 খুনের মামলাকে কেন্দ্র করেই নয়, বরঞ্চ নারায়ণগঞ্জে সংঘটিত অন্যান্য অনেক অপরাধের ক্ষেত্রে হয়তো তার সম্পৃক্ততা থাকতে পারে। সেটিতে বিচার করে শুধু চার্জশিট দেওয়া হয়েছে তাই এখানে রিমান্ডে নেবার কোন রকম কোনো সুযোগ নেই, এই কথাটা কিন্তু গ্রহণযোগ্য মনে হচ্ছে না। যেটি না করলেই বরঞ্চ আমার মনে হয় জনমনে কিন্তু একটা সন্দেহ বাসা বাঁধবে যে নিশ্চয়ই এখানে অন্য কোনোভাবে এই মামলাটি হয়তো দিক পরিবর্তনের একটা অশুভ প্রচেষ্টা চলছে। তদন্ত কাজে বিলম্ব ও সাক্ষী হাজির না করা সহ বিভিন্ন কারণে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে ঝুলে আছে হাজার হাজার মামলা। জাতীয় মহিলা আইনজীবী সমিতির দাবি, বিভিন্নভাবে মামলাকে প্রভাবিত করা সহ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দক্ষতার অভাবে বিলম্বিত হচ্ছে এসব বিচার কাজ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার সংখ্যার তুলনায় ট্রাইব্যুনাল কম থাকায় বাড়ছে মামলা জট। সাদিকুর রহমানের রিপোর্ট। চোখে মারছে, আঘাত করছে, পুরো শরীরে আঘাত আছে। আমার সবাই মিলে মারধর করে, একজনই না, আমার পুরো ফ্যামিলি। রাজধানীর মিরপুরের বাসিন্দা জয়নব বেগম যৌতুকের টাকা দিতে না পারায় স্বামীর হাতে মারধরের শিকার এই নারীকে বিচারের আশায় প্রায়ই আসতে হয় আদালতে। 3 লাখ টাকা নিয়ে এলে তোরে বাড়িতে ঢুকতে দিব না। আদালতে আসছি, আমার তো মনে হইতাছে না যে বিচার পাবো। নির্যাতনের শিকার আরেক নারী তাসলিমা আক্তার। মামলা নিষ্পত্তি না হওয়ায় গত 4 বছর ধরে আদালতে আসা যাওয়া করছেন এই নারী। আদালতের অপেক্ষায় আছে, ওনারা কোন আমার বিচার শেষ করে সেই অপেক্ষায় আমি তাকায় আছি। 180 দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রেখে গঠিত ঢাকার 5টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে নানা কারণে অধিকাংশ মামলায় শেষ হতে সময় লাগে 2 থেকে 4 বছর। প্রতিদিন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে ভিড় জমান নানাভাবে নির্যাতনের শিকার শত শত নারী। তাদের অভিযোগ, বছর পার হলেও নিষ্পত্তি হচ্ছে না মামলা। সঠিক সময়ে সাক্ষ্য গ্রহণ না হওয়াকে মামলা নিষ্পত্তিতে বড় বাধা বলে মনে করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী। যথাসময়ে সাক্ষী হাজির করার জন্য থানা পুলিশের একটি বিশেষ সেল গঠন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেল গঠন থাকলেও মনে করেন ওখানে ওনারা সাক্ষীকে তড়িৎ গতিতে আমাদের এখানে পাঠাইতে পারে, তখন আমরা মামলাগুলো আদালতে শেষ করে দিতে পারি। নারী শিশুর যে 180 দিনের বিধানের কথা বলা আছে, কিন্তু তা তো অল্প সময়ের মধ্যে হয় না। তবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সদিচ্ছার অভাবে অনেক সময় আদালতে এসে দুর্ভোগ পোহাতে হয় বিচার প্রার্থীদের। তাদের কিন্তু পলিটিক্যাল পোস্ট, এটা পলিটিক্যাল পোস্ট হওয়াতে তাদের কিন্তু সেই ধরনের ঠিক যোগ্যতা এবং কমিটেড দুইটাই দরকার। সরকারি কোনো লোকের দ্বারা যদি অপরাধটা হয়, তখন কিন্তু তারা এই কেসটাকে কিন্তু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঢাকায় অবস্থিত 5টি ট্রাইব্যুনালের মধ্যে শুধুমাত্র একটি ট্রাইব্যুনালেই নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে 2000 মামলা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 21 দিন যন্ত্রণায় ভুগে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন আশুলিয়ায় অ্যাসিড দগ্ধ পোশাক শ্রমিক মাজেদা খাতুন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 25 অক্টোবর ভোর রাতে স্বামী সোহাগ তাকে অ্যাসিড নিক্ষেপ করে। এ বিষয়ে মৃত্যুর আগে মাজেদা তার স্বামীর বিরুদ্ধে জবানবন্দি দিয়ে গেলেও পুলিশ তাকে এখনো আটক করতে পারেনি। এ ঘরেই স্বামী সোহাগকে নিয়ে ঘর বেঁধেছিলেন 25 বছর বয়সী মাজেদা খাতুন। স্বামীকে নিয়ে হয়তো অভাবের সংসারে স্বপ্ন দেখতেন একটুখানি সুখের, কিন্তু সে সুখ কপালে জুটল না গার্মেন্টস শ্রমিক মাজেদার। এলাকাবাসী জানায়, গত 25 অক্টোবর ভোররাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী সোহাগ স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ করে এবং সে রাত থেকে স্বামী পলাতক বলেও জানান তারা। মেয়েটা হলো আইসে দিয়ে কান্নাকাটি করতেছে, লাভ হইতেছে, আর এই নলকা খুলে পানি ঢেলে মাথায় নিতেছে। আর অনেক লোকজন দেখছেন ওই মেয়ের পাশে দাঁড়ায় দিছে রাতে 3টে বাজে। তখন মাঝে মাঝে ঝগড়া করতো, দরজা খুলে বাইরেছি, কি হয়েছে যে সোহাগ এসিড মারছে, যে সোহাগকে পলাইছে।
পরে রোববার সকালে 21 দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান মাজেদা। মারা যাওয়ার আগে স্বামী সোহাগের বিরুদ্ধে এসিড নিক্ষেপের কথা স্বীকার করে জবানবন্দি দিলেও আশুলিয়া থানা এ বিষয়ে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এমনকি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেও অস্বীকৃতি জানায় থানা কর্তৃপক্ষ। স্বামী তো পলাতক, আমরা পারিনি। 7 দিন ছিল গ্রেফতার করার জন্য। আমার নাম্বারই খোলা নাই, এখন অন্য কোনো নাম্বার যেটা বেশি কথা বলতেছে ওটাতে আমরা ট্রাই করতেছি যে এইটা আছে কিনা, সেই কিনা। দ্রুত সময়ের মধ্যে এসিড নিক্ষেপকারীকে আইনের আওতায় আনার দাবি আশুলিয়াবাসীর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে ময়মনসিংহে 3য় শ্রেণীর ছাত্রী নাদিরা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সকালে মাসকান্দা এলাকায় স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে তারা। গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী নাদিরা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। এর বিচার যদি আমরা না পাই তাহলে আমরা মেয়েরা কখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না। এর বিচার চাই, বিচার চাই, হাবিবের ফাঁসি চাই। যে আমাদের মতো শিশুকে হত্যা করতে পারে তাদের অবশ্যই আমরা সুষ্ঠুতামূলক বিচার চাই, তাদের অবশ্যই আমরা ফাঁসি চাই। যতক্ষণ পর্যন্ত আমরা নাদিরা হত্যার বিচার না হয় ততক্ষণ এবং হাবিবের ফাঁসি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অবৈধভাবে গাড়ি পার্কিং এর জায়গা দখল করায় রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজুক কর্তৃপক্ষ। এ সময় কমপক্ষে 20টি ছোট বড় দোকান, রেস্টুরেন্ট ও অফিস উচ্ছেদ করা হয়। দুপুরে উত্তরার 1 নম্বর সেক্টরে এই অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। উত্তরার 1 নম্বর সেক্টরটি আবাসিক এলাকার অন্তর্ভুক্ত হলেও এখানকার বেশিরভাগ ভবনের গাড়ি পার্কিং এর জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি কেউ কেউ অতি মুনাফার আশায় রাজুকের অনুমোদিত প্ল্যানের তোয়াক্কা করছে না। এই অভিযান সামনের দিনগুলোতে আরো পরিচালনা করা হবে বলে জানিয়ে রাজুক কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র বেসরকারি স্থাপনা নয়, সরকারি সংস্থার অধীনে থাকা অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ যুবলীগের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। বিকেলে রাজধানীর ফার্মগেট থেকে র্যালি শুরু হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে র্যালি পূর্ব সমাবেশ করে সংগঠনটি। সমাবেশের এক পর্যায়ে যুবলীগ চেয়ারম্যানের উপস্থিতিতে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসী নূর হোসেনের মতো বিভিন্ন অপকর্মের জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। শিক্ষা প্রশিক্ষণ পরিবার বিষয়ক সম্পাদক আপনারা জানেন জনগণের ক্ষমতায়ন জন্য, বিশেষ করে সিরিয়া যুদ্ধের জন্য। খালেদা জিয়া, তুমি মনে করছো বাংলাদেশে আসবা না, বাংলাদেশে তোমাকে আনা হবে। নারায়ণগঞ্জের 7 খুনের আসামিকে আমরা নিয়ে এসেছি, ওই রকম খালেদা জিয়া তোমার পুরা 21শে আগস্টে বিচার শেষ হচ্ছে, তোমার পুরা তোমাকেও ওই 200 হত্যা এবং তার পূর্বে 5 জানুয়ারি নির্বাচনের আগে যে হত্যাকাণ্ড করছো সব কিছু হিসাব তোমাকে বাংলার মাটিতে এসে দেওয়া হবে। আগামী এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সব সিম নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সিম ব্যবহারকারী কিংবা কোনো মোবাইল অপারেটর কোম্পানি অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। আজ পরীক্ষামূলকভাবে চালু হওয়া বায়োমেট্রিক পদ্ধতি কার্যক্রম পরিদর্শনকালে তারা এই কথা বলেন। রাশিদ লিমানের রিপোর্ট। সিম নিবন্ধনের ক্ষেত্রে এনআইডি অথবা পাসপোর্ট তো আছেই, এবার বাধ্যতামূলক করা হলো আঙুলের ছাপ। নতুন সিম কেনা কিংবা পুরনো সিমের পুনর্নিবন্ধনের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে চালু করা হলো এই পদ্ধতি। দেশের ভিতরে সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে, এই জন্য এটা জরুরি দরকার রেজিস্ট্রেশন কার্ড। দোষী ব্যক্তিকে ধরার জন্য এটা সুন্দর সিস্টেম, রেজিস্ট্রেশন না থাকলে ধরা যাবে না। টিভির মাধ্যমেও জানছি, আবার পেপারে দিচ্ছে, আবার সবার মুখে বলা বলি হয়েছে, এভাবে জানছি। মোবাইল অপারেটরদের সার্ভিস সেন্টারে গিয়ে ফর্ম পূরণের পাশাপাশি আঙুলের ছাপ দিতে হবে
গ্রাহকদের। আমরা চাচ্ছি যে অথেন্টিক রেজিস্ট্রেশনটা আজকে থেকে হয়ে যায়, সুতরাং যার সিম তাকে একটু কষ্ট করে আসতেই হবে। অনেকে চাচ্ছেন, বলছেন যে এটা দিয়ে আমরা একটু রিকোয়েস্ট করছি। আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কার্যক্রম। নতুন ও অনিবন্ধিত সিমের নিবন্ধনে অগ্রাধিকার দেয়া হলেও চলবে পুনর্নিবন্ধন কার্যক্রমও। আপাতত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। সতর্ক সংকেত দিতে দিতে যখন তারপরও তারা রেজিস্ট্রেশন করবেন না, তখন আমাদের বুঝতে হবে যে সেই সিমটি এমন কারো হাতে আছে, হয় তিনি রেজিস্ট্রেশনে আগ্রহী নন, অথবা সেই সিমটি কোনো অন্যায় বা অবৈধ কাজে ব্যবহৃত হচ্ছে, এবং তখন সেটি আমরা বন্ধ করে দেব। এপ্রিলের 15 তারিখের পর থেকে আমরা অত্যন্ত সিরিয়াসলি তাদেরকে ধরবো যে মানে কতটুকু প্রোগ্রেস হয়েছে, কিংবা প্রোগ্রেস যদি না হয়ে থাকে কেন হয়নি। চলাফেরা করতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে আঙুলের ছাপ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 8 বছর পেরিয়ে গেছে, কিন্তু পটুয়াখালীর প্রলয়ঙ্কারী সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ আজও মেরামত করা হয়নি। এরপর আইলা, মহাসেন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিভিন্ন এলাকায় নতুন করে ক্ষতিগ্রস্ত হয় বাঁধ। আর এই অবস্থায় উঁচু বাঁধ নির্মাণে দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় উপকূলের লাখো মানুষের দিন কাটছে শঙ্কায়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে বেড়িবাঁধ নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মনির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাইলের পর মাইল এই ভাঙা রাস্তা মনে করিয়ে দেয় 8 বছর আগে উপকূলীয় এলাকা পটুয়াখালীর ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ সিডরের স্মৃতি। প্রকৃতির বুকে আজও জীবন্ত হয়ে আছে সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন। এরপর পেরিয়ে গেছে বছরের পর বছর। ভয়াল সিডরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া লোকালয় আজও তেমনি পড়ে আছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে বাঁধগুলো হয়ে পড়েছে অকার্যকর। জোয়ার এলেই প্লাবিত হয় গোলখালী, লোহালিয়া, পায়রাগঞ্জ সহ উপজেলার বিস্তীর্ণ জনপদ। নাম করে যে দেব কিন্তু আজ পর্যন্ত আমাদের দিতে আসে না। এই ভেরিবারটারে খুব জোরালো সুন্দরভাবে যদি করা হয়, তাহলে আশা করি এদেশের মানুষ যেভাবে যাই আছে একটু মনে হয় যে একটু শান্ত শৃঙ্খলার ভিতরে থাকতে পারবে। কিছু কিছু ভাঙা থেকে অনেক পানি উঠে, সেই পানি ওঠার কারণে ধান হয় না। এফির মনে করেন যদি এই না করে না বাঁধে, তাহলে এফির আমাকে বাঁচার কোনো ভরসা নাই। জোয়ার হইলেই আমরা ভয়ে আতঙ্কে ওই সাইক্লোন সেন্টারে গিয়ে অবস্থান করি। অবশ্য দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ডেল্টা প্ল্যান নামে একটা মেগা প্রকল্প সরকার হাতে নিয়েছে, যে সমস্যাগুলো আছে বাঁধ এবং নদীতে সংরক্ষণ কাজ, সেই সকল সমস্যা দূর করার জন্য। 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পটুয়াখালীর 450 কিলোমিটার বাঁধ এখনো অরক্ষিত, যার প্রায় 30 কিলোমিটারই রয়েছে মির্জাগঞ্জ উপজেলার সীমানায়। সময় সংবাদ, পটুয়াখালী। এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই স্লোগানকে সামনে রেখে বাঙালি জীবনে সুখ ও সমৃদ্ধি প্রত্যাশা করে গান, কবিতা, নৃত্যে উদযাপিত হলো নবান্ন উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এই আয়োজন করে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ। উগ্র সাম্প্রদায়িকতার মোকাবেলায় এ ধরনের উৎসব আরো বড় পরিসরে আয়োজন করার দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা। দিনভর বাহারি পিঠাপুলির আয়োজনের সাথে সন্ধেবেলার সঙ্গীত আয়োজনে নবান্নের উৎসব উদযাপন করেছে সংস্কৃতিপ্রেমী নগরবাসী। হলুদ রঙের বাহারি শাড়ি আর রং বেরঙের পোশাকে নেচে গিয়ে উদযাপন করা হচ্ছে বাংলার চিরায়ত উৎসব নবান্ন। নানান ঢঙের নাচ, কবিতা আর দলীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সংস্কৃতিপ্রেমী নগরবাসীরা সমবেত হন অগ্রহায়ণকে স্বাগত জানাতে। রাগাহির ভৈরবে উদিত হয় বাংলা 1422 সালের অগ্রহায়ণ মাসের প্রথম সূর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় নবান্নকে গানে গানে আবাহন শুরু হয় ভোরের মিষ্টি রোদের পরশ মেখে। গ্রামের মেঠো পথ, পাকা ধানের ফসল জোড়া মাঠ, ইটকাঠের এই নগরীতে না মিললেও লোকগান, কবিতা আর নৃত্যের মাধ্যমেই নগরবাসী খুঁজে ফিরেছে বাংলার ঐতিহ্য। বাড়ি উঠানে ধান থাকে, মা চাচিরা ধানের কাজ করে, শহরে তো আর এটা দেখা যায় না। আমি এখানে নাচ করলাম ও
ও আমি এখানটায় গান শুনেছি ও নাচ দেখেছি। আমাদের পহেলা বৈশাখ যেমন একটা সার্বজনীন প্রাণের উৎসব, ঠিক নবান্ন উৎসবটাও যদি ওই ধরনের উৎসবে পরিণত করা যায় আরো ভালো হবে। উৎসবে ফ্রান্সে জঙ্গি হামলায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। অশুভ শক্তির মোকাবেলায় এমন আয়োজন বড় ভূমিকা রাখে বলে মত বিশিষ্টজনদের। আটা বলো, রুটি বলো, পিঠা বলো, ভাতের সমান না। মাসি বলো, চাচি বলো, মায়ের মতন না। আমি নবান্নকে মায়ের স্থানে দেখতে পাই। নবাঙ্গের অঙ্গীকার হচ্ছে ওই নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেইটিকে গড়ে তোলা। যতই দুঃখ শোক আসুক আমরা এগিয়ে যাব এবং এই সংস্কৃতি হাতিয়ার নিয়ে আমরা যত সহজে এগোতে পারবো। আর কিছু দিয়ে আমরা কিন্তু সমাজের সংস্কৃতি করতে পারবো না। আগামীতে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের পাশাপাশি সংস্কৃতিপ্রেমী আরো অনেকের অংশগ্রহণে প্রাচীন এই উৎসব বড় মিলনমেলায় পরিণত হবে বলেও আশা আয়োজকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলা পুরো মানব সভ্যতার উপর হামলা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কের আন্তালায়ায় চলমান G20 সম্মেলনে যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠককালে তিনি একথা বলেন। নিরীহ মানুষের ওপর এ ধরনের ভয়াবহ হামলা সমস্ত মানব জাতীয় সভ্যতাকে আঘাত করে। এই হামলার তীব্র নিন্দা জানাই। সিরিয়ায় সংকটের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান আনতে আমরা সবাই ভিয়েনায় একযোগে কাজ করছি। আশা করি আমরা সফল হব। আবারও বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-20 প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় শেষ টি-20 দারুণ জমে উঠেছে, কারণ স্বাগতিক বাংলাদেশের দেয়া 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিশেহারা অতিথি জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 64 রান। এর আগে মিরপুরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় স্বাগতিকরা। লিটন দাসের জায়গায় দীর্ঘ 4 বছর পর টি-20 একাদশে সুযোগ পাওয়া ইমরুল ও তামিম মিলে চড়াও হয়ে খেলতে থাকেন প্রতিপক্ষের বোলারদের ওপর। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে টাইগারদের ব্যাটিং লাইনআপে। দলীয় 34 আর ব্যক্তিগত 21 রানে আউট হন তামিম ইকবাল। তার কিছুক্ষণ পরে আউট হন ইমরুল কায়েস, তিনি করেন 10 রান। এরপর ভালোই খেলতে থাকা মুশফিকও আউট হন ব্যক্তিগত 9 রান করে। দারুণ কিছু করার ইঙ্গিত দিয়ে সাব্বিরও আউট হন 17 রানে। দ্রুতই ফেরেন নাসির ও মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত এনামুল বিজয়ের 47 রানের উপর ভর করে 9 উইকেটে 135 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগারদের পেস আগুনে দগ্ধ হয় জিম্বাবুয়ে। সেকান্দার রাজাকে আউট করার পর শন উইলিয়ামসের উইকেট উপড়ে ফেলেন খ্যাপাটে টাইগার পেসার আলামিন হোসেন। তার পরপরই দ্রুতই আউট হন চাকাভা আরভিন ও অধিনায়ক এলটন চিগম্পুরা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার টি-20তে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে লড়ছে মাশরাফি বাহিনী। 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে হার এড়াতে মরিয়া সফরকারীরা। প্যারিসে 3 দলে বিভক্ত হয়ে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এক ফরাসি হামলাকারী চিহ্নিত। নিন্দা জানিয়ে দেশে দেশে নানা কর্মসূচি। উদ্বিগ্ন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায়ে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় 2 দিনব্যাপী উন্নয়ন ফোরামের সভা উদ্বোধন। সুষ্ঠু এবং ন্যায় বিচারের স্বার্থে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, মন্তব্য আইন বিশেষজ্ঞদের। বললেন পুলিশের বক্তব্য সঠিক নয়। এবং 21 দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন আশুলিয়ার অ্যাসিডে দগ্ধ গার্মেন্টস শ্রমিক মাজেদা খাতুন। মৃত্যুর আগে জবানবন্দি দিলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে ঘাতক স্বামী। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।